ঠিক বোঝা যাচ্ছে তো না? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে ইটেপস 19, হয়তো দেখে থাকবা। তো এখানে উপরে যে মেনুগুলো আছে এগুলা বলা হচ্ছে যে ফাইল মেনু। এটা তো ফাইল মানে মেনু বার উপরের গুলা। আর এখানে নিচে অনেকগুলো টুলস আছে, এই টুলস গুলো আমরা কমাইতে পারি, বাড়াইতে পারি। ঠিক আছে, এটা আমাদের ইচ্ছা মতো আমরা এখানে আরো দুই একটা রো এর মধ্যেও টুলস দিতে পারি। তো এটা আমাদের ইচ্ছা মতো আমরা সাজাই নিতে পারি। পুরোটাই কি রিবন বলা হয়? হ্যাঁ, উপরের এই অংশটুকু এটা রিবন বলা হয়। আচ্ছা, এটা হচ্ছে সকল সফটওয়্যারের ক্ষেত্রে একই নাম। আমরা অটোক্যাড এর ক্ষেত্রেও যেটা বলি। আচ্ছা, তোমার সাউন্ড হচ্ছে অটোক্যাড বা স্টেট প্রো সবগুলো সফটওয়্যারের ক্ষেত্রে মেনু বার, তারপরে টুলস, এই সম্পূর্ণটাকে বলা হচ্ছে রিবন। ঠিক আছে। আচ্ছা, এই টুলস গুলো দেখো, এই পাশে কিছু টুলস সাজানো অবস্থায় আছে। আচ্ছা, দেখো, তো এখানে ফাইলের মধ্যে অন্যান্য সফটওয়্যার গুলোর মধ্যে যেরকম থাকে এটার ক্ষেত্রে ওই একই থাকে। এখানে নিউ মডেল আমরা নিতে পারি, এখান থেকে ওপেন কোন মডেল যদি আমরা আগে থেকে তৈরি করা থাকে ওটা ওপেন করতে পারি। তারপরে ক্লোজ করা, কোন উইন্ডোজ ক্লোজ করা, সেভ বিষয়টা হচ্ছে যে আমরা হলো কোনো বিষয়কে নতুন করে সেভ করব। নতুন করে সেভ করার মানে হচ্ছে যে এটা একটা ফাইল মডেল যদি আমরা ওপেন করি, প্রথম অবস্থায় যে সেভ করতে হবে। তারপরে যদি আমরা সেভ এখানে চাপি, তাহলে যে কাজগুলো করলাম, যতটুকু করলাম, এটা অটো সেভ হয়ে যায়, মানে এটা সেভ হবে। এটা হচ্ছে সেম লোকেশনে সেভ করা। আর সেভ এস হলো যে আমি সেম ফাইল অন্য লোকেশনে সেভ করতে চাচ্ছি। সেভ এজ এর বিষয়টা হচ্ছে যে আমি সেম ফাইল অন্য কোনো লোকেশনে সেভ করব অথবা অন্য কোনো ভার্সনে সেভ করব ইত্যাদি। এটা হলো যে সেভ এস। তো সেভ করার জন্য কন্ট্রোল এস, সেভ এস করার জন্য শিফট কন্ট্রোল এস। এগুলো হলো যে ওই মাইক্রোসফট অফিসের মতোই, এখানে আর কোনো চেঞ্জ নেই। তারপর আসতেছে ইম্পোর্ট। দেখো, ইম্পোর্টের ক্ষেত্রে আমরা কি কি বিষয়গুলো এখান থেকে নিয়ে আসতে পারি। অনেকগুলো ফাইল টাইপ আছে, বিভিন্ন ফাইলগুলো আমরা ইম্পোর্ট করতে পারি। এক্সপোর্ট হলো অটোক্যাডে আমরা যে কাজটা করলাম এটা হলো এক্সপোর্ট করার প্রক্রিয়া। তো এখন যেহেতু আমাদের কোনো ফাইল নাই, যার কারণে এক্সপোর্ট করার এখন কোনো অপশন দেখাচ্ছে না। ক্রিয়েট ভিডিও ক্রিয়েট করার জন্য প্রিন্ট গ্রাফিক্স, ক্রিয়েট রিপোর্ট। হ্যাঁ, রিপোর্ট তৈরি করার জন্য আমরা যখন কাজ করব তখন অটো ই ট্যাক্স, সেটা হলো যে রিপোর্ট আকারে আমাদের কাজটাকে আউটপুট দেয়। তো এখানে রিপোর্ট করার জন্য ক্যাপচার পিকচার, পিকচার এর ছবি নেওয়ার জন্য প্রজেক্ট ইনফরমেশন, তাহলে প্রজেক্টের নাম ইত্যাদি বিভিন্ন ইনফরমেশন থাকে। প্রজেক্টের লোকেশন, কি টাইপের প্রজেক্ট, এগুলা প্রজেক্ট ইনফরমেশন। আচ্ছা, এখানে সবচেয়ে বেশি যেটা আমাদের প্রয়োজন হবে এটা সেভ এস লাগবে, ওপেন নিউ মডেল, আর হলো ইম্পোর্ট এক্সপোর্ট, এই দুইটা লাগতে পারে, খুব বেশি একটা না। ঠিক আছে, এডিটে আসি। আচ্ছা, এডিটে এটা করা যাবে না, আমাদের নতুন মডেল নিয়ে তারপরে হলো এডিট করতে হবে। এখানে দেখো, যখন আমরা প্রথম এটাকে ওপেন করব, এই টেক্সটটা ওপেন করব, এখানে যে সেকশনটা আছে এটা হলো নিউ মডেল এন্ড ওপেন এক্সিস্টিং মডেল, যেটা এখানেও ছিল। এখানে যে নিউ মডেল এবং ওপেন, এই দুইটার কাজ আর এটার কাজ একই জিনিস। এখানে দেখো লেটেস্ট কিছু নিউজ দেখানো হচ্ছে। এটা হলো সিএসএ যে কোম্পানি, সিএসএ কোম্পানির বিভিন্ন ধরনের টিউটোরিয়াল এখানে দেয়। যেমন এখানে হলো লেটেস্ট নিউজ, যে কোনো ভার্সন যদি আপডেট হয় তো এখানে নিউজ আকারে চলে আসে। অবশ্যই এটা ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তারপরে এটা আসতেছে রিসোর্সের মধ্যে এখানে বিভিন্ন টিপস, ওয়াচ এন্ড লার্ন, এখানের মধ্যে অনেকগুলো টিউটোরিয়াল আছে, ভিডিও টিউটোরিয়াল আছে। এখান থেকে গিয়ে আমরা অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল গুলো আমরা দেখতে পারি এই স্ট্রাকচার সম্পর্কিত বা মানে এই টাইপ সম্পর্কিত যে কঠিন বিষয়গুলো আছে, এই কঠিন বিষয়গুলো এখান থেকে আমরা এই রিসোর্স থেকে এখান থেকে আমরা বের করতে পারি। যে ওয়াটস এন্ড লার্ন, এটার মধ্যে ভিডিওর মধ্যে যদি আমরা যাই, এখানে অনেকগুলো টিউটোরিয়াল আছে। তারপরে আছে ম্যানুয়ালস। তো ম্যানুয়ালস হলো যে ইটেপস গাইড, যে ইটেপস এর একেবারে মানে লিখিত, মানে এটা হলো যে ম্যানুয়াল তো সাধারণত থাকে তোমার বই আকারে, তো এটা হলো বই আকারে আছে। তো ইটেপস 2016-19 বিভিন্ন ভার্সনের জন্য এটা হলো ম্যানুয়াল এখানে আছে, এখান থেকে আমরা ম্যানুয়াল গুলো বের করতে পারবো। তারপরে আসতেছে নলেজ বেসিক, এখানে একটা আমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তো এখানে ইটেপস সম্পর্কে বিস্তারিত মানে আরো ডিটেলস আছে, হয়তো বা ওইটা দেখতে পারতেছে না তুমি। তারপরে এটা ওয়েবসাইট, সিএসএ ওয়েবসাইট, এটা ওয়েবসাইটে দিলে যে ইটিএফস এর ওয়েবসাইটে সরাসরি চলে যাচ্ছে। তো ওয়েবসাইটে ওইখানে অনেক টিউটোরিয়াল আছে এবং নতুন নতুন ভার্সন যেগুলো আছে এগুলো ওইখান থেকে আমরা পাবো। আচ্ছা, তো এইটা ছিল, এখান থেকে আমরা বিভিন্ন বিষয়গুলো
দেখতে পাবো। এটা অবশ্যই নেট কানেকশন থাকলে এই টাইপের বিষয়গুলো আসবে, যদি নেট কানেকশন থাকে না, যদি না থাকে তখন আর এই বিষয়গুলো কিন্তু আসবে না। আচ্ছা, এখানে দেখো আমরা যদি এই টাইপের মানে পেজ স্টার্ট আপটা যদি না দেখতে চাই, তখন এখানে এই যে টিক চিহ্ন, এটা যদি আমরা বাদ দিয়ে দিই, তখন আমরা যখন নতুন করে ওপেন করব তখন এই বিষয়গুলো আসবে না। আবার যদি কানেক্ট অনলাইন ফর আপডেটস, এইটা যদি বাদ দিয়ে দিই, তাহলে সে আর অটোমেটিক কোনো আপডেট দিবে না। তার মানে এটা হলো এইটার মাধ্যমে আমরা হলো যখন ওপেন করব, প্রথম এই টেক্সটটা ওপেন করব, তখন আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি। আচ্ছা, তো আমরা প্রথমে একটা মডেল নেই, যে নিউ মডেল, ঠিক আছে। ওপেন নিউ মডেল মানে নিউ মডেল, আমরা যেহেতু মডেল আমরা নতুন করে তৈরি করতে চাই, সেজন্য হলো আমরা একটা নিউ মডেল নিলাম। এখানে দেখো অনেকগুলো অপশন আছে, ইনিশিয়ালাইজেশন অপশনস। একটা হচ্ছে যে ইউজ সেভড ইউজার ডিফল্ট সেটিং। তার মানে ইউজার ডিফল্ট ইটেপসে বিভিন্ন ইউনিট নেয়ার জন্য, বিভিন্ন কোড নেয়ার জন্য একটা ডিফল্ট সেটিং করে দেয়া আছে। এটা যদি আমরা ব্যবহার করতে চাই তখন আমরা এটা ব্যবহার করতে পারি। অথবা এখানে ইউজ সেটিং ফ্রম এ মডেল ফাইল। তো যেটা করা হয়, তোমরা যখন কাজ করতে যাবা, দেখা যায় যে আমরা বিভিন্ন মডেলের জন্য অনেকগুলো মডেল করতে হয় বা অনেক বিল্ডিং অ্যানালাইসিস করতে হয়। তো প্রত্যেক ক্ষেত্রে আমাদের যদি এই ম্যাটেরিয়ালস গুলো ডিফাইন করতে হয়, আমি পরে দেখাবো যেখানে আমাদের ম্যাটেরিয়ালস ডিফাইন করতে হয়, কোন ধরনের ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করবো এটা ডিফাইন করতে হয়। তো এখন সব ক্ষেত্রে যদি বারবার এরকম ম্যাটেরিয়ালস ডিফাইন করতে হয়, তখন এটা খুব টিডিয়াস এবং খুব টাইম কনজিউমিং, অনেক সময় লাগে। তো সেজন্য আমরা হলো যে একটা মডেল যদি তৈরি করে রাখি এবং ওইখানে যদি সকল ম্যাটেরিয়ালস গুলো ডিফাইন করে রাখি, লোড কম্বিনেশন ডিফাইন করে রাখি, তো এইটা কাজ করতে আমাদের অনেক সুবিধা হবে। তো এই টাইপের যদি মডেল তৈরি করা থাকে, তখন আমরা এটা ইউজ করব, ইউজ সেটিং ফ্রম এ মডেল ফাইল। এখানে দেখো ইনফরমেশন চিহ্ন, এখানে তোমার এখানে যদি আমরা রাখি মাউস সেটটা, এখানে অনেক কিছু বিষয় দেখাচ্ছে। একটা হলো সেটিং ইনক্লুডিং ইউনিট, যদি আমাদের ইউনিট গুলা মানে যে মডেল যেটা আছে এখান থেকে কি কি নেবে, সেই ইউনিট নেবে, অপশন নেবে, প্রিফারেন্স নেবে, প্রপার্টিস নেবে, ডাইমেনশনস নেবে। তো ইত্যাদি বিষয়গুলো যে কোনো একটা মডেলে, কোনো একটা ইটেক্স মডেলে যদি আমাদের সেভ করা থাকে, ওইটা আমরা বারবার ইউজ করে বারবারই ওইটা মানে সেভ এস দিয়ে আমরা বারবার ওইটা ইউজ করতে পারি, ঠিক আছে। ইউজ বিল্ট ইন সেটিং উইথ, এখন দেখো বিল্ট ইন সেটিংটাই ব্যবহার করবে, তবে আমরা এখানে কিছুটা হলো যে চেঞ্জ করতে পারবো। এখন ডিসপ্লে ইউনিট কি হবে, ডিসপ্লে ইউনিট এখানে মেট্রিক বা এমকেএস আমাদের যেটা লাগবে, বা ইউএস কাস্টমারি যেটা আছে। আর হলো স্টিল সেকশন ডেটাবেস, তাহলে এই যে স্টিল সেকশন, আমরা যদি স্টিল স্ট্রাকচার করতে যাই, তো এই স্টিলটা সে কোন সেকশন থেকে বা কোন ডিজাইন কোড অনুযায়ী ডেটাবেসটা নেবে। তাহলে এখানে চাইনিজ জিপি 08 একটা কোড আছে, এটা থেকে নেবে, আমরা অন্যটাও এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আমরা যদি স্টিল স্ট্রাকচারে কাজ করব না, স্টিল ডিজাইন কোড দেখো, এখানে স্টিল ডিজাইন কোডের জন্য বিভিন্ন কোড দেয়া আছে। এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত কোডটা আমরা চুজ করতে পারি। কংক্রিট ডিজাইন কোড এএসআই মানে এসিআই 318 14 দেয়া আছে। তো এই কোড অনুযায়ী আমরা ইয়ে করতে পারি। আমাদের এখন সমস্যা হচ্ছে ইটেপসে বা স্টেট গ্রুপে যে সফটওয়্যার গুলো আছে, এটা হলো অন্যান্য অনেক কোড আছে। দেখো এখানে কংক্রিট ডিজাইনের জন্য কতগুলা কোড আছে, কিন্তু দুঃখজনক সত্য হলো যে আমাদের বিএনবিসি বা বাংলাদেশের জন্য যে কোডটা, বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, এই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড কিন্তু নাই। তো আমরা সাধারণত কংক্রিটের স্ট্রাকচার যেগুলো ডিজাইন করি, এটা এসিআই 318 এবং 19 এইটা দ্বারা ইউজ করি, বা 14 বা 11 এটাও ইউজ করা হয়। তো এটা আচ্ছা, আমরা আপাতত এখানে ইউজার ডিফল্ট সেটিং আমরা এটা নিয়ে কাজ করতেছি। আচ্ছা, তারপরে এটা রেখে আমরা ওকে দিলাম। দেখো তারপরে কি ইন্টারফেসটা আসে, এই বিষয়টা একটু বোঝার আছে। সেটা হচ্ছে গ্রিড ডাইমেনশন প্ল্যান। গ্রিড ডাইমেনশন প্ল্যান, এটা হচ্ছে স্টোরি ডাইমেনশনস, এটা হচ্ছে গ্রিড ডাইমেনশনস। গ্রিড ডাইমেনশন এর মধ্যে নাম্বার অফ গ্রিড লাইন ইন এক্স ডিরেকশন, নাম্বার অফ গ্রিড লাইন ইন ওয়াই ডিরেকশন, স্পেসিং অফ গ্রিড ইন এক্স ডিরেকশন, স্পেসিং অফ গ্রিড ইন ওয়াই ডিরেকশন। তারপরে যেটা আছে স্পেসিফাই গ্রিড লেভেলিং অপশন। আচ্ছা যাই হোক, তারপরে এখানে কাস্টম গ্রিড স্পেসিং এইটা আছে। আচ্ছা, তো আমরা ইউনিফর্ম গ্রিড স্পেসিং যদি থাকে তখন এই অপশনটা থাকবে, আর কাস্টম গ্রিড স্পেসিং যদি আমাদের প্রয়োজন হয় তখন আমরা এই অপশনটা ব্যবহার করব।
এখন কখন আমরা ইউনিফর্ম গ্রিড স্পেসিং ব্যবহার করব আর কখন কাস্টম গ্রিড স্পেসিং ব্যবহার করব, এটা একটু বিষয়টা ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা এমন একটা প্ল্যান নিলাম, সরি, একটা বিল্ডিং এর আমি প্ল্যান দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি এটা যেটা করলাম, এটা হচ্ছে এই ডিরেকশন বরাবর, আমরা জানি এক্স ডিরেকশন, তাই না? এই ডিরেকশন বরাবর এক্স অ্যাক্সিস থাকে, আর এই উপরের ডিরেকশন বরাবর এদিকে থাকে ওয়াই অ্যাক্সিস, তাই না? তো এদিকে এক্স এবং এদিকে ওয়াই। এখন দেখো, এই যে স্পেসিং প্রত্যেকটা গ্রিড লাইন বলা হচ্ছে এই যে এই বরাবর, আমরা যদি এক্স এর দিকে যাই, তো এটা তো আমরা যদি এই অ্যাক্সিসটা এদিকে কল্পনা করি, তো এদিকে হচ্ছে মূলবিন্দু, যাই হোক। তো এই এই দিক বরাবর যেগুলা গ্রিড গুলো আছে, গ্রিড বলতে এই যে এই লাইন বরাবর, এই লাইন বরাবর যে গ্রিড গুলো আছে, এই লাইন বরাবর এগুলাকে বলা হচ্ছে এক্স এক্স, মানে এক্স 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 ডিরেকশনের গ্রিড। তাহলে এখানে গ্রিড আছে কয়টা দেখো, এক্স এক্সিস বরাবর এই বরাবর লাইন আছে, এই বরাবর লাইন আছে 1 2 3 4 5 6টা। এক্সিস বরাবর কয়টা আছে? 6টা। 1 2 3 4 5 6, তাই না? আর ওয়াই এক্সিস বরাবর, এই যে দেখো, এই বরাবর একটা, ও আচ্ছা আচ্ছা, 1 2 3 4 5 6, ঠিক আছে। আর ওয়াই এক্সিস বরাবর গ্রিড আছে 1 2 3 4, চারটা। এখন দেখো এখানে যেহেতু আমরা স্পেসিংটা সমান দেখাচ্ছি, গ্রিডের স্পেসিং যদি এরকম হয় যে এখানে 10 ফিট, এখানে 10 ফিট, ঠিক আছে, সব জায়গায় যদি 10 ফিট করে হয়, হ্যাঁ গ্রিডের ব্যবহার আছে স্যার, এই জিনিসটা আমি জানি স্যার। মানে আমি এটা সেটিং করে নিলে ওই পরিমাণ যে এক্স অ্যাক্সিস বরাবর কত, মানে কতগুলো গ্রিড নেব, কত ডিসটেন্স পর পর, ওয়াই হ্যাঁ অ্যাক্সিস হ্যাঁ, বরাবর কতটা গ্রিড নেব, কত ডিসটেন্স পর পর, এগুলো আগে সেটআপ করে দিলে ওই অনুযায়ী স্যার আমার গ্রিডটা চলে আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে আমি নাকি বিষয়টা হচ্ছে যে ঠিক স্যার? এটা তো তোমার অন্যান্য স্টুডেন্ট ওরাও দেখবে, যার কারণে আমি এই শুরু থেকে দেখাচ্ছিলাম, ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই স্যার। আমি বললাম যে ওইরকমই কিনা স্যার, এটা জিজ্ঞেস হ্যাঁ করছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। তো এদিকে হলো এক্স অ্যাক্সিস এর গ্রিড এবং এদিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর গ্রিড। তো ওয়াই অ্যাক্সিস এর স্পেসিংটা মনে করো যে 8 করে আছে, ঠিক আছে। আমি এইভাবে শুধুমাত্র দেখাচ্ছি, তো 8 ফিট করে আছে। এখন দেখো এক্স এর স্পেসিং যেগুলো আছে এগুলো ইউনিফর্ম স্পেসিং, ওয়াই এর দিকেও ইউনিফর্ম স্পেসিং। যদি এরকম থাকে তখন আমরা যে ইউনিফর্ম যেটা ছিল যে ইউনিফর্ম গ্রেড স্পেসিং, যে ইউনিফর্ম গ্রেড স্পেসিং, তাহলে নাম্বার অফ গ্রিড লাইনস ইন এক্স ডিরেকশনে আমরা পেয়েছিলাম 6টা, নাম্বার অফ গ্রিড লাইন ইন ওয়াই ডিরেকশনে আমরা পেয়েছিলাম 5টা, তাই না? আচ্ছা, 5টা। তাহলে এখানে স্পেসিং অফ গ্রিড লাইন এক্স ডিরেকশনে আমরা 10 ফিট পেয়েছিলাম আর ওয়াই ডিরেকশন পেয়েছিলাম 8 ফিট, ঠিক আছে। তো এটা যেহেতু ইউনিফর্ম গ্রেড স্পেসিং এরকম যদি থাকে তো আমরা ইউনিফর্ম গ্রেড স্পেসিং দিব, তারপরে এই যে গ্রিড অনলিতে দিয়ে আমরা এখানে ওকে করব। তাহলে দেখো এখান থেকে আমাদের যে উইন্ডোটা আসবে, এই উইন্ডো আমাদের তৈরি হয়ে গেল। দেখো এই যে এদিকে এক্স অ্যাক্সিস বরাবর গ্রিড যেগুলো আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর যে গ্রিড যেগুলো আছে এগুলো আমাদের তৈরি হয়েছে। আর এখানে হচ্ছে যে 3D একটা 3D একটা মডেল তৈরি হয়েছে। আচ্ছা, এখন
এদিকে এক্স অ্যাক্সিস বরাবর যে গ্রিড গুলো আছে এই গ্রিড গুলোর নামকরণ এ বি সি ডি ই দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। ওয়াই অ্যাক্সিস বরাবর যে গ্রিড গুলো আছে এদিকে 1 2 3 4 5 এগুলা দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। এখন আমরা যদি মনে করি যে এই গ্রিডটা এই পয়েন্টের নাম কি হবে, তাহলে দেখো এদিক থেকে যদি আমরা ডি আসি, এই এক্স অ্যাক্সিস বরাবর হলো ডি আর ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা আছে এটা হচ্ছে 3। তার মানে এই পয়েন্টটা কোন কোন বিন্দুকে ইয়ে করছে, ডি এবং 3। তার মানে এটার নামকরণ হবে ডি3। তো এইভাবে আমরা প্রত্যেকটা পয়েন্টের নামকরণ করতে পারবো, এক্স গ্রিড এবং ওয়াই গ্রিডের মধ্যে প্রত্যেকটা পয়েন্টের আমরা নামকরণ করতে পারবো। আচ্ছা, হ্যাঁ, এখন দেখো এখানে কয়েকটা বিষয় আছে, যেটা হচ্ছে যে প্ল্যান ভিউ স্টোরি 4 জেড 48। আমরা যদি আসি, আচ্ছা আমরা যদি এটাকে 3D দেখি তাহলে তো 3D তে চাপতে হবে, তাহলে 3D চলে আসবে। এখানে যদি আমরা প্লেনে আসি, ইয়াতে আসি, এখানে দেখো দুইটা বাটন আছে। এখানে হলো মুভ আপ ইন লিস্ট, মুভ ডাউন ইন লিস্ট। এখানে আমরা আছি হলো জেড, মানে এই নিচ থেকে উপরের দিকে হলো জেড এক্সিস, এদিকে হলো এক্স এক্সিস, এদিকে হলো ওয়াই এক্সিস। তার মানে নিচ থেকে উপরের দিকে হলো জেড এক্সিস, তাহলে জেড এক্সিস বরাবর আমরা 48 ফিট পর্যন্ত আছি। এখন 48 ফিটে আমরা কিভাবে চলে আসলাম, আমি যদি দেখি যে আমাদের যেটা ছিল, আমাদের এইটা ছিল যে ডিসপ্লে, আমরা যদি স্পেসিং আকারে দেখি যে এক্স এর গ্রিড যেগুলো ছিল এ বি সি ডি, এগুলো স্পেসিং ছিল এত 10 করে। ওয়াই এর গ্রিড যেগুলো ছিল এগুলো স্পেসিং ছিল 8 করে, ঠিক আছে। আর স্টোরি লেভেল যেটা ছিল, আচ্ছা স্টোরি হাইটটা কোথায়, ওই রেক্ট্যাঙ্গুলার, আচ্ছা স্টোরিটা অন্য জায়গায় পাবো আমরা, ঠিক আছে। তো এখানে আরেকটা বিষয় দেখার যেটা আছে, এখানে বাবল সাইজ 60 ইঞ্চি দেওয়া আছে। এটাকে যদি আমরা একটু কমায় দেই 25 করি, বাবল সাইজ বলতে এই যে বাবল গুলো আছে, এই যে গোল্ড চিহ্ন গুলো আছে, বাইরের যে গোল চিহ্নগুলা গ্রিড, এটা হচ্ছে বাবল সাইজ। এটা আমরা কমাই দিলে দেখো এটা ছোট হয়ে আসবে। আমরা যদি একটু দেখি, আচ্ছা তাহলে দেখো বাবল সাইজ গুলো ছোট হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আরেকটু বড় বড় করলে ভালো হবে, একেবারে ছোট হয়ে গেছে। আচ্ছা, আমরা স্টোরির ডাটাটা দেখি নাই, আমি ওইটা একটু দেখে আসি যে অ্যাড বা মডিফাই গ্রিড। এখানে যদি যাই তাহলে যে গ্রিড সিস্টেম 1 ছিল আমাদের, এটা আমরা মডিফাই করতে চাই। তার আগে তাহলে এখানে দেখো মডিফাই অর শো স্টোরি ডাটা। তাহলে আমরা যদি এইটা আসি, যে ওরা একটা ডিফল্ট স্টোরি নিয়ে নিছে, যে 4 স্টোরি পর্যন্ত নিয়েছে, যেটার বেজ ছিল, হ্যাঁ স্টোরি বলতে কি বোঝাচ্ছেন স্যার? স্টোরি বলতে লম্বা বরাবর, মানে এই যে এই বরাবর, জেড বরাবর। যেমন এখানে দেখো মানে চারতলা, ভার্টিক্যাল বরাবর স্যার? হ্যাঁ হ্যাঁ মানে উপরের দিকে ভার্টিক্যাল বরাবর, যেটা মানে এই ও বরাবর আচ্ছা। লম্বা বরাবর, ঠিক হ্যাঁ আছে। স্যার বুঝছি স্যার। মানে কত তালা এটা। তাহলে এখানে দেখো বেজ বলতে ওকে ফাউন্ডেশন বোঝাচ্ছে, বেজের এলিভেশন কে 0 ধরা হচ্ছে। তারপরে প্রথম স্টোরি যেটা থাকবে এটা হলো বেজ থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা 12 ফিট হিসেবে ধরে নিছে ডিফল্ট। আমরা এগুলা চেঞ্জ করতে পারি, এখান থেকে চেঞ্জ করতে পারি, অথবা প্রথম যখন আমরা ডাটাগুলো দিয়েছিলাম তখন আমরা চেঞ্জ করতে পারতাম। তাহলে এখানে স্টোরি 1 এ 12 ফিট হাইট, তার মানে এটার এলিভেশন, এখান থেকে এলিভেশন হলো 12, তারপরে আবার 12 ফিট, তার মানে এখান থেকে নিচ থেকে এলিভেশন হলো 24, তারপরে 36, তারপরে 48, ফাইনাল উপর পর্যন্ত এই পর্যন্ত এটার এলিভেশন হচ্ছে 48। তাহলে দেখো বুঝছি। এই পর্যন্ত 48। তাহলে এই স্টোরি গুলোর নাম আমরা স্টোরি এগুলা চেঞ্জ করেও দিতে পারি। যেমন এটাকে যদি বলি যে ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, এটা হচ্ছে থার্ড ফ্লোর। এখান থেকে আমরা এগুলো সবগুলো চেঞ্জ করতে পারবো।
হ্যাঁ স্যার বুঝছি ব্যাপারটা। তো এটা চেঞ্জ করে আমরা এখানে স্যার কালারের ব্যাপারটা কালারে হলো যে স্টোরি এটা কি যখন 3D দেওয়া হবে তখন এই কালারটা করবে স্যার? স্টোরি কালার যখন মানে বিভিন্ন স্টোরিতে যে ম্যাটেরিয়ালস গুলো দেব, এই ম্যাটেরিয়ালস গুলো বা যে আমরা আঁকাআঁকি করবো বা যে বিম কলাম গুলো দিব, কালার এখানে আমরা চেঞ্জ করতে পারবো। এটা হলো এখানে। তাহলে এই যে গ্রিড আমরা যে একবার তৈরি করে এখান থেকেও আমরা চেঞ্জ করতে পারি, এই বিষয়টা আমরা এখানে দেখানোর উদ্দেশ্য যে গ্রিড তৈরি করে আমরা যে কোনো ভাবে চেঞ্জ করতে পারি। কোথায়? এই যে রাইট বাটনে ক্লিক করে এখানে অ্যাড অর মডিফাই গ্রিডস, ঠিক আছে, অ্যাড অর মডিফাই গ্রিডস এটাতে যদি যাই তাহলে এখানে এই যে মডিফাই অর শো স্টোরি ডাটা, এখান থেকে আমরা স্টোরি ডাটা মডিফাই করতে পারবো, এখান থেকে অ্যাড করতে পারবো স্টোরি অ্যাড কুইক অ্যাড স্টোরি। আর এটা হলো গ্রিড সিস্টেম। এখানে অ্যাড নিউ গ্রিড সিস্টেম, আমরা যদি ধরো মনে করো যে দুই টাইপের বিল্ডিং করতে চাই, একটা হলো এই গ্রিডে থাকবে আর একটা হলো নতুন একটা গ্রিড করতে চাই, তখন এটা নিউ গ্রিড হবে। আর অথবা এই গ্রিডটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এটা মডিফাই অথবা শো গ্রিড সিস্টেম। তাহলে মডিফাই এবং শো গ্রিড সিস্টেমে গেলে এখানে এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট এই বিষয়গুলো আসতেছে। এখানে দেখো ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ কোঅর্ডিনেট, আরেকটা আছে ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং। এই বিষয়টা কি জানো? এই বিষয়টা কি? দেখো এখানে গ্রিড এ বি সি ডি ই এফ, এটার অর্ডিনেট এক্স অর্ডিনেট 0 10 20 30 40 50। হ্যাঁ স্যার নেট কল করছিল স্যার, একটু আগে কি বলছিলেন স্যার? স্যার নেট কল করছিল স্যার, মানে বাইরে গেছিল আর কি। বলছি এখানে দেখো রেক্টাঙ্গুলার গ্রিড সিস্টেমে দুইটা পয়েন্ট আছে, একটা হলো ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ কোঅর্ডিনেট, আরেকটা আছে ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং। এই দুইটা বিষয় কি বোঝো কিনা? স্যার আচ্ছা, এই দুইটা বিষয় হলো, আমি যদি এখানে আসি, এই যে দেখো এখানে এদিক থেকে এক্স এর মানগুলা ধরা হচ্ছে, তাই না? এই যে এক্স এর এক্সিস হলো এদিকে, ওয়াই এক্সিস হলো এদিকে। তাহলে এইটাকে অর্ডিনেট হিসেবে যদি আমরা দেখি তাহলে এখান থেকে সে কাউন্ট করা শুরু করবে, মানে এটা হলো 0 0 পয়েন্ট, এক্স এর মানও 0, এখানে ওয়াই এর মানও 0, ঠিক আছে? তাহলে এখান থেকে এই পর্যন্ত মানে প্রথমটার গ্রেডের মান হলো 0, তারপরেরটা হচ্ছে 10 কোঅর্ডিনেট হিসেবে যদি দেখি, তারপরেরটা হচ্ছে 20, মানে স্যার এটা কি কোঅর্ডিনেট পয়েন্ট হিসেবে নাকি স্যার? যেমন আমরা এক্স ওয়াই বসে 20, তারপরে 30, তারপরে 40, এইটা হিসেবে, এটা হচ্ছে একটা অপশন। বলো। আচ্ছা, তাহলে স্যার যে আমাদের যদি আমি এখানে বলি ওই যে আমাদের 8 ফিট পরে যে দূরত্বটা আছে, এখানে বলতে পারি স্যার আমরা 80, যেমন আমাদের ওয়াই এর মান 8 আর 8 ফিট আর এক্স এর মান 0 ফিট। এটা 5 পয়েন্ট স্যার, ওই যে ওয়াই এক্স বরাবর। এটা এরকম বলতে পারো, কিন্তু আমরা যখন ইনপুট দিব তখন আলাদা আলাদা দিব। এক্স এর মানগুলো আগে ইনপুট দিব, তারপরে ওয়াই এর মানগুলো ইনপুট দিব, অথবা ওয়াই এর মান ইনপুট দিব, এক্স এর মান ইনপুট দিব, ঠিক আছে? তো যেটা বললাম এখানে দুইটা অপশন, একটা হলো আমরা অর্ডিনেট হিসেবে দিতে পারি। যদি অর্ডিনেট হিসেবে দেই তাহলে এখান থেকে ডিসটেন্স গুলো কাউন্ট হবে, যেমন এই পয়েন্টের ডিসটেন্স হলো এখান থেকে 10, আর এই পয়েন্টের ডিসটেন্স কত? এখান থেকে 20, এবং এই পয়েন্টের হলো 30 40 50, এই আকারে আমরা স্পেসিং গুলো দিতে পারি। এটা হলো অর্ডিনেট হিসেবে। আর যদি এই যে দেখো এখানে আমি যদি আবার যাই, এই যে এটা হলো অর্ডিনেট হিসেবে, মানে প্রথমটা হলো এ ছিল 0, তারপর একটা 10, তারপরে 20 30 40 50। এখন আরেকটা যদি স্পেসিং হিসেবে দেই, দেখো সবগুলোর স্পেসিং কিন্তু 10 10 চলে আসছে। এই বিষয়টা হলো স্পেসিং হিসেবে যখন আমরা এবার দূরত্বটা হিসাব করতেছি, শুধু দূরত্বটা, মানে এখান থেকে 10 20 30 40 50, আবার এইদিকে 8 8 8 8, ঠিক আছে? তাহলে এই দুইটা সিস্টেমে আমরা দিতে পারি। তো আমাদের যেটা আমরা যেটা দেব এটা হচ্ছে যে স্পেসিং হিসেবে দেওয়াটাই আমাদের জন্য কাজে দেবে, কারণ হলো যদি অর্ডিনেট হিসেবে দিই তাহলে সব যোগ করে যেতে হবে, ঠিক আছে? তাহলে এখানে গ্রিড মানে আমরা গ্রিডের বিভিন্ন ডাটাগুলো চেঞ্জ করতে পারি, এবং বাবলের সাইজ আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপরে হলো গ্রিডের কালার চেঞ্জ করতে পারবো, এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, এখান থেকে কোনো গ্রিড যদি অ্যাডও করতে হয়, মানে এদিক থেকে যদি বাড়াইতে হয় আমরা বাড়াইতেও পারবো। এই যে এখানে অ্যাড
অথবা যদি কোনোটা ডিলিট করতে হয় তাহলে ওইটা ধরে এখান থেকে আমরা ডিলিটও চাপতে পারবো আর ডিলিটও করে দিতে পারবো, ঠিক আছে। মানে সবগুলো বিষয় আমরা এই এডিট গ্রিড সিস্টেমে গিয়ে আমরা এটা চেঞ্জ করতে পারবো। আবার দেখি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের প্রয়োজন হবে, রাইট বাটনে ক্লিক করে অ্যাড অর মডিফাই গ্রিডস, এখানে গিয়ে এখান থেকে আমরা স্টোরি ডাটাগুলো অ্যাড বা মডিফাই করতে পারবো। এখান থেকে আমরা গ্রিডের ডাটাগুলো অ্যাড বা মডিফাই করতে পারবো, ঠিক আছে। তো অ্যাড মডিফাই করে এখানে যদি রিফ্রেশ ভিউ দেই তাহলে নতুন করে যেটা চেঞ্জ করলাম এটাতে হয়ে যাবে। আচ্ছা, এইটা ছিল গ্রিডের বিষয়। আর তো সেট করতে হবে না হ্যাঁ, স্যার? সেভ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যখন গ্রিডের কাজটা করে ফেলবো বা গ্রিড যখন আমরা সাজায় ফেলবো, তারপরে আমরা সেভ করব, অথবা তার আগেও আমরা সেভ করতে পারি। তো সেভ করাটা তার আগেই সেভ করাটা বেটার। তাহলে ফাইলে গিয়ে আমরা এখানে সেভে যাব। আচ্ছা, এগুলো তো জানো, এগুলো তারপরে আমরা এখান থেকে যে আমাদের মেমোরি যেটা আছে হার্ড ডিস্কের আমরা লোকেশন যেখানে সেভ করতে চাই লোকেশন দেখায় দিব। তো লোকেশন দেখায় দিলে তারপরে এখানে ফাইলের নাম দিতে হবে। তো ফাইলের নাম দিলে আলটিমেটলি আমাদের ইয়াটা সেভ হবে। আচ্ছা, তো এই সেভের কাজটা আমরা এখান থেকে করতে পারি। এখানে দেখো ওই সেভ বাটন অটো আছে। কোনো সেট সিস্টেম আছে স্যার? হ্যাঁ যে আমার 30 সেকেন্ড বা 2 মিনিট 5 মিনিট পর হ্যাঁ অটো হ্যাঁ সেভ হ্যাঁ, হবে স্যার? অবশ্যই অবশ্যই আছে, এটা অটোমেটিক সেভ হয়। কারণ কি স্যার, যদি যখন আমি কাজ করতেছি ল্যাপটপ হঠাৎ করে ডেস্কটপে কাজ করতেছি, আমার কারেন্ট এটা চলে গেল, হ্যাঁ, পাওয়ার চলে গেল। অটো সেভ করার সিস্টেম আছে, মানে এখান থেকে গিয়ে আলটিমেটলি ফাইলের সেটিং এ চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এটা পরে দেখাবো ইনশাআল্লাহ। আর জি স্যার। তাহলে আমরা এখান থেকে সেভ করতে পারি, অথবা কন্ট্রোল এস এর মাধ্যমে যদি দেই, কন্ট্রোল এস যদি আমরা দেই তাহলে এটা কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। সেভের অপশন আসবে, যেখানে আমরা সেভ করতে চাই সেখানে গিয়ে আমাদের সেভ করে দিলেই হবে। আচ্ছা, আবার তো কাজ করার সুবিধার্থে স্যার আমি একটু সেভ করে রাখি। হ্যাঁ, বলো। স্যার আপনার বলতে স্যার গ্রিড নিয়ে, মানে গ্রিড নিয়ে কি জন্য স্যার? আচ্ছা, গ্রেড নেই কারণ হলো আমরা এখানে তো বিম কলামগুলো বসাবো, তাই না? তো আমরা যদি গ্রেড স্যার তাহলে কি মানে যে গ্রিড আমাদেরকে ডিসটেন্স গুলো কি স্যার আমাদের এই যে রুমের ডিসটেন্স অনুযায়ী স্যার, যেমন 10 ফিট বাই 10 ফিট 10 ফিট 8 ফিট এরকম? না না, কিন্তু স্যার আমাদের তো এতগুলো রুম নাও থাকতে পারে স্যার, নাকি এটা জাস্ট আমাদের বোঝানোর জন্য? আমাদের যেটা নিতে হবে, তোমরা যখন বিল্ডিং এর ডিজাইন অ্যানালাইসিস করবা তখন তো তোমাদের কাছে একটা প্ল্যান থাকবে, তাই না? তো বিম হ্যাঁ কলাম স্যার। লেআউট, এটা হলো বিম কলাম লেআউট, কোথায় কোথায় কলাম হবে, কোথায় বিম হবে, এটা আমাদের জানা থাকবে। মনে করো যে এখানে একটা কলাম হবে, এখানে কলাম হবে, এদিকে কলাম হবে। আমি কলামের এটা ভিন্ন ভিন্ন দেখাচ্ছি, সমস্যা নেই। এদিকে কলাম হবে, ঠিক আছে। তারপরে এই কলামের বিম হবে, এখানে কলাম। লেআউট এরকম চেঞ্জ হইতে পারে, একেবারে যে ইউনিফর্ম থাকবে এরকম বিষয়টা না, ঠিক আছে। এদিকে বিম। এখন দেখো, আমাদের এই বরাবর কলাম আছে, এই বরাবর কলাম আছে, এই বরাবর কলাম আছে, এই বরাবর আছে, এই বরাবর আছে, এই বরাবর আছে। তো আমাদের গ্রিড এই সবগুলা যে বরাবর কলাম আছে এই বরাবর আমাদের গ্রিড দিতে হবে। কারণ হলো আমরা যখন কোন একটা কলামটা বসাবো তখন এই গ্রিডের যে নোডটা আছে এই নোডটাকে সে ডিফাইন করতে পারে, এই নোডটাকে সে ক্যাপচার করতে পারে। মানে এই নোডের মধ্যে কলামটা বসানোর অপশন সে দিবে, ঠিক আছে। তো এই গ্রিড গুলো যদি আমরা প্রপারলি আমাদের প্ল্যান অনুযায়ী যদি না হয়, এই গ্রিডে চেঞ্জ হলে আমাদের টোটাল এই যে মডেলিং যেটা করবো এই মডেলিংটা চেঞ্জ হয়ে যাবে। আর মডেলিং চেঞ্জ হলে তো ওইখানে আমাদের ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে। তো এজন্য আমাদের হলো বিম কলাম লেআউট যেরকম হবে আমাদের এই গ্রিডটাও এরকম আমাদের করতে হবে। হ্যাঁ, এখন এই যে প্রথম ফ্লোরের গ্রিড, দ্বিতীয় ফ্লোরের গ্রিড চেঞ্জ হইতে পারে, সমস্যা নেই, আমরা সেই অনুযায়ী চেঞ্জ করব। আচ্ছা, আমি এটা আপাতত একটা নামে সেভ করি। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো এখানে আরো কিছু বিষয় আছে। এই যে এখানে যেটা বললাম মুভ আপ লিস্ট, মুভ ডাউন লিস্ট,
এখন আমরা কোথায় আছি এটা ইয়া করার জন্য এই যে দেখো এখন আমরা প্ল্যান ভিউতে আছি, এখানে আছে 4th ফ্লোরে, মানে যেটাকে আমরা 4F দ্বারা নামকরণ করেছিলাম, মানে 4 তে, যেখানে হলো z = 48, মানে হলো এই নিচ থেকে, এই গ্রাউন্ড থেকে একেবারে বেস থেকে 48 ফিট উপরে আছে, মানে হলো আমরা একেবারে টপ লেভেলে আছি, ঠিক আছে। তো এখন মনে করো যে আমরা যদি এখানে নিচে কাজ করতে চাই, তাহলে এই যে এই বাটনটা আছে, এটার মাধ্যমে আমরা নিচে যেতে পারি। তাই দেখো এখানে কিন্তু 3rd ফ্লোরে চলে আসছি, এখানে হলো যার মান 36, মানে হলো এই নিচের ফ্লোরে আছি আমরা এখন। তারপরে যখন আমরা আরো নিচে যাব, তারপরে দেখো এখানে 24 ফিট, আরো নিচে গেলে এখানে হলো 1 ফিট, মানে 1st ফ্লোর, z = 12। তারপরে যদি আরো নিচে যাই, একেবারে বেজে চলে যাব, শূন্য গ্রাউন্ডে চলে যাব। তো এটার মাধ্যমে আমরা উপরে নিচে আমরা যেতে পারি, ঠিক আছে। এটার মাধ্যমে যেতে পারি, অথবা প্ল্যানে যদি আমরা চাপি, প্ল্যানে যদি চাপি এখানে যে কত নাম্বার ফ্লোরে যাব, দেখো 4th ফ্লোর, 3rd ফ্লোর, 1st ফ্লোর, এখানে যদি আমরা করে দেই, অ্যাপ্লাই করি, তাহলে ওই ফ্লোরে আমরা চলে যাব। এই যে দেখো 3rd ফ্লোরে চলে আসলাম। তো এই বিষয়ের মাধ্যমে, এটার মাধ্যমে আমরা কোন ফ্লোরে কাজ করব সে অনুযায়ী আমাদের, তো এইটা খেয়াল রাখতে হবে যে আমি কোন ফ্লোরে আছি এবং কোন প্ল্যানে আছি, সে অনুযায়ী আমাদের কাজগুলো করতে হবে। এখানে দেখো নিচে আরো কিছু বিষয় আছে, যে 1 স্টোরি এখানে লেখা আছে। এখানে যদি আমরা অল স্টোরিজ দেই, তখন যে আমি যদি এখানে একটা বিম আঁকি, এটা সম্পূর্ণ সব স্টোরির জন্য এই বিমটা আঁকা হয়ে যাবে। কিন্তু এখানে যদি 1 স্টোরি থাকে, তার মানে আমরা এখানে যে কাজটা করব, এটা শুধুমাত্র এই 3rd ফ্লোরে বা আমি যে যত নাম্বার ফ্লোরে থাকি তত নাম্বার ফ্লোরের জন্যই হবে। বিষয়টা কি বোঝা গেল? স্যার এটা আবার বলেন স্যার, আমি দেখি নাই। আচ্ছা, এই বিষয়গুলো খুব প্রয়োজন হবে। এখানে দেখো আমরা কোথায় আছি, এখন 3rd ফ্লোরে আছি, z এর মান যেখানে 36 ফিট, মানে নিচ থেকে 36 ফিট, মানে 3rd ফ্লোরে আছি। 3rd ফ্লোর বলতে এটা 1st ফ্লোর ছিল, 2nd ফ্লোর, 3rd ফ্লোর। আচ্ছা, আমি উপরে চলে যাই, এই বিষয়গুলো আবার আরো বেশি আসবে। এখানে আমরা 4th ফ্লোরে আছি, মানে একেবারে টপ লেভেলে আছি উপরে। তো একেবারে টপ লেভেলে আছি, এখন মনে করো যে আমি এখান থেকে একটা বিম দিব, বা এই বিমটা বা আমরা একাকি করবো, এখানে কলাম দিব, এখানে বিম দিব। এখন এটা যদি 1 স্টোরি থাকে, তখন যদি আমরা এখানে যে আঁকাকি করব, বিম দিব বা কলাম দিব, এটা শুধুমাত্র এই টপ লেভেলেই কাজ হবে, মানে নিচের দিকে কোনো কাজ হবে না। আর যদি এখানে অল স্টোরিজ থাকে, তখন আমরা এখানে একটা বিম আঁকবো, বা এখানে একটা বিম আঁকা, মানে এই সবগুলো স্টোরির জন্য বিম আঁকা, মানে এখানে একটা বিম আঁকবো, এটার জন্য সে এঁকে নিবে, এটার জন্য এঁকে নিবে, সবগুলোর জন্য করবে। তাহলে এটা আরেকটা আছে সিমিলার স্টোরি, তো এই সিমিলার স্টোরিটা কি, আমরা এই জন্য আমরা যদি আবার গ্রিডে যাই, তাহলে এখানে দেখো মডিফাই বা শো স্টোরিতে আসলাম। এখানে দেখো আমরা 1st ফ্লোর, অনেক ক্ষেত্রে প্ল্যানে আমরা যখন ডিজাইন করতে যাব, প্ল্যানের ক্ষেত্রে যে দেখা গেল 1st ফ্লোরে যেরকম প্ল্যান, 2nd ফ্লোরে একই প্ল্যান, 3rd ফ্লোরে একই প্ল্যান, 4th ফ্লোরে একই প্ল্যান। তো আমরা এটা করতে পারি যে 1st ফ্লোর এটা সিমিলার, এটা নাম দিয়ে দিতে পারি যে এটা কোনোটা সিমিলার না। তারপরে 2nd ফ্লোরে যদি আসি, 2nd ফ্লোরে দেখো এখানে আমরা সিমিলার টু যদি 1st ফ্লোর দেই, তাহলে আমরা এইটা করতে পারবো সিমিলার টু 1st ফ্লোর, ঠিক আছে। তার মানে এই যে 1st ফ্লোরে যদি আমরা কাজ করি, 2nd ফ্লোরে সেম, এখানে যদি সিমিলার স্টোরিজ থাকে, তাহলে যে ফ্লোর গুলো সেম, যেমন মনে করো যে আমি আমার 4th ফ্লোর যেটা আছে, এটা হলো মাস্টার স্টোরি কিনা, এটা আগে নো করে দিতে হবে, তারপরে হলো এই কাজটা করতে হবে। এখানে 1st ফ্লোর, এখানে দেখো আমি যদি বলি যে 1st ফ্লোরে সিমিলার হলো 2nd ফ্লোর এবং 4th ফ্লোর, 1st ফ্লোরে আমরা যে কাজগুলো করব, 2nd ফ্লোর এবং 4th ফ্লোরে একই ধরনের কাজ হবে যদি আমরা এখানে সিমিলার স্টোরি দিয়ে থাকি। কিন্তু 3rd ফ্লোরে সেম কাজ হবে না, কারণ হলো 3rd ফ্লোরে কিন্তু সিমিলার স্টোরি দেয়া নেই, মানে হলো এটা 1st ফ্লোরে, এখানে যদি 1st ফ্লোরের মতো সিমিলার স্টোরি দেই, এখন আমরা সিমিলার স্টোরি দিয়ে যদি কাজ করি, তখন 1st ফ্লোরে আমরা কাজ করলে 2nd ফ্লোর, 3rd ফ্লোর বা 4th ফ্লোরে যে ফ্লোর গুলো আছে সবগুলোর জন্য কাজ হবে। এটা কখন কাজে দিবে, মাস্টার স্টোরি মানে কি? বুঝি নাই। মাস্টার স্টোরি মানে কি স্যার? মাস্টার স্টোরি বলতে এই স্টোরি অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে এই যে মাস্টার স্টোরি বলতে দেখো
মাস্টার স্টোরি আমরা এখানে ফার্স্ট ফ্লোরকে বলছি, তাহলে ফার্স্ট ফ্লোর অনুযায়ী চেঞ্জ হবে। ফার্স্ট ফ্লোরে যে যে চেঞ্জটা আমরা বসাবো বা যে যে চেঞ্জ করব, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোরে একই ধরনের চেঞ্জ হবে। তো আমরা এইটা মাস্টার ফ্লোর যদি না দিতাম, দেখো এখানে যদি না দিতাম, তাহলে এখানে কিন্তু ওইটা সিলেক্ট করা যেত না। যেমন এখানে যদি আমরা 2 নম্বর ফ্লোরকে মাস্টার ফ্লোর দেই বা 2 নম্বর ফ্লোরকে মাস্টার ফ্লোর দেই, ইয়েস দেই, তখন এই 1 নম্বর ফ্লোরকেও আমরা 2 নম্বর ফ্লোরের আকারে লিখে দেখো এখানে 2 নম্বর ফ্লোর চলে আসছে। কিন্তু এখানে যদি মাস্টার ফ্লোর আমরা না দিতাম, তখন কিন্তু এই বিষয়টা আসতো না। এখানে বিষয়টা কি বোঝা গেল? জি স্যার। স্যার আমরা কি যে কোনো দুইটাকে বা মাস্টার ফ্লো করা যাবে না স্যার? যেমন আমি হ্যাঁ, একের করা রিচার্জ 2 করলাম বা হ্যাঁ করা যাবে, এটা কোনো সমস্যা নেই। স্যার বুঝছি ব্যাপারটা স্যার। তাহলে এটা হলো স্যার এই সেটআপ গুলো তো অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো তো খুব ইম্পর্টেন্ট। এগুলো আমি এজন্য খুব ইয়ে দেখাচ্ছি, এগুলো খুব কাজে দিবে। মানে এগুলা বিষয়টা হলো, এগুলো না জানা থাকলে প্রচুর সমস্যা হয় খুঁজে বের করতে। যে কাজটা একেবারে 2 মিনিটে করা যায়, এই কাজটা নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে রাখতে হয়। আচ্ছা, ঠিক আছে। তার মানে এটা সিমিলার স্টোরি, ওয়ান স্টোরি, অল স্টোরি, এই ব্যবহারটা খুব বেশি প্রয়োজন হবে। এবং যখন কাজ করবা, যে মনে করো যে তুমি এই রুফ ফ্লোরে কাজ করতেছো, রুফে একটা ইয়া দিবা, মানে কি বলে, একটা স্ল্যাব দিবা মনে করো, কিন্তু অন্যান্য ফ্লোরে ওই স্ল্যাবটা নাই, বা একটা অংশ ক্যান্টিলিভার দিবা। যদি তোমার এখানে ওয়ান স্টোরি না থাকে, সিমিলার স্টোরি থাকে বা অল স্টোরি থাকে, তখন কিন্তু এই সবগুলোর জন্য হয়ে যাবে। তো এরকম যদি হয়, তখন কিন্তু অনেক বেশি পরিমাণ, আরো বেশি আমাদের মানে প্যারাদায়ক হয় সেগুলো। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে, এখানে কোন স্টোরি আছে, আমরা কোন কি টাইপের কাজটা চাচ্ছি। এখানে যদি অল স্টোরি কাজ চাই, তাহলে অল স্টোরি সিলেক্ট করে রাখতে হবে, ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি সিলেক্ট করে রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো ইউনিট আছে, তো ইউনিট আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি ইউএস ডিফল্ট, মেট্রিক এসআই ইউনিট, মেট্রিক এমকেএস ইউনিট। ঠিক আছে, এখান থেকে আমরা ইউনিটের বিভিন্ন বিষয়গুলো চেঞ্জ করতে পারি। স্যার আমরা নরমালি কোন ইউনিটে কাজ করি স্যার আমাদের? নাকি এটা বলে দেওয়া থাকবে? হ্যাঁ, যে আমাদের মতো এটা হলো প্ল্যান দেখে আমাদের বুঝতে হবে যে আসলে প্ল্যানে যদি তোমার ফিটে দেওয়া থাকে, তখন এখানে ফিটের ইউনিট নিতে হবে। আর প্ল্যানে যদি তোমার মিটারে দেওয়া থাকে, তখন মিটার নিতে হবে। আচ্ছা, তাহলে এইটা হলো বেসিক বিষয়গুলো ছিল। আমরা যখন গ্রিডটা আঁকা হয়ে যাবে, প্ল্যান অনুযায়ী যখন গ্রিড আঁকা হয়ে যাবে, তারপরে আমাদের করতে হবে ম্যাটেরিয়ালস ডিফাইন করতে হবে। এই যে ডিফাইন যে ট্যাবটা আছে বা এই মেনুটা আছে, এই ডিফাইনে যেতে হবে। এখানে দেখো অনেকগুলো বিষয় আসতেছে। একটা হলো ম্যাটেরিয়ালস প্রপার্টিস ডিফাইন, আর একটা হচ্ছে সেকশন প্রপার্টিস ডিফাইন, তারপরে স্প্রিং প্রপার্টিস ডায়াফ্রাম। তো আমাদের যেটা প্রয়োজন হবে, আমাদের এখানে ম্যাটেরিয়ালসটা সর্বপ্রথম ম্যাটেরিয়ালসটা ডিফাইন করতে হবে। মানে যে ম্যাটেরিয়ালস এর মাধ্যমে বা যে স্টিল ব্যবহার করব আমরা বা যে কংক্রিট ব্যবহার করব, এই কংক্রিটের প্রপার্টিস গুলো আমাদের ডিফাইন করে দিতে হবে। যে মানে ইটেক্স তো আর জানে না যে আমার বিল্ডিংটা এরকম হবে। তো আমাদের এখানে যে ম্যাটেরিয়ালস গুলো হবে, যেমন ধরো আমরা কংক্রিট যেটা ব্যবহার করতেছি, এটার এফসি প্রাইম কত হবে, ম্যাক্সিমাম স্ট্রেংথ কত হবে, আলটিমেট স্ট্রেংথ কত হবে, এই বিষয়গুলো সবগুলো আমাদের ডিফাইন করে দিতে হবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। সবার আগে প্রথম কাজ হলো ম্যাটেরিয়ালস প্রপার্টি আমাদের ডিফাইন করতে হবে। তাহলে এটা আসে, এখানে দেখো কয়েকটা স্যার ম্যাটেরিয়ালস। আমার এই স্যার মানে আমার কনস্ট্রাকশনে যে প্রজেক্টটা নিতে হবে, প্রজেক্টে কি পরিমাণ কি ইউজ করব ওই জিনিসটা আগে ডিফাইন করতে হবে। হ্যাঁ, ওইটা আগে থেকে আমাদের যেগুলো করতে হয়, এগুলো আগে থেকে সিলেক্ট করে দিতে হয়। যে আমি কংক্রিটের এটা কত স্ট্রেংথ পর্যন্ত পেতে চাই, যে কনস্ট্রাকশন করব, এটা হাইস্ট কত স্ট্রেংথ আমরা পাবো, এই স্ট্রেংথ ধরে আমাদের ডিজাইন করতে হবে। স্টিল যেগুলো ব্যবহার করবো, এগুলো স্ট্রেংথ আমাদের জানা। এগুলো তো ধরো 60 গ্রেডে যদি স্টিল ব্যবহার করি, তাহলে এফওআই এর মান কত হবে, মানে 60,000 60,000 বিএসআই। তো এগুলো তো আমাদের জানা। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে তারপরে আসতেছে ডিফাইনে ম্যাটেরিয়ালস প্রপার্টি আমাদের ডিফাইন করতে হবে। তো ম্যাটেরিয়ালস প্রপার্টির মধ্যে এখানে অনেকগুলো ম্যাটেরিয়ালস বা একটা ম্যাটেরিয়ালস প্রপার্টি ডিফাইন করা আছে।
এর মধ্যে একটা আছে দেখো 4000 পিএসআই এর কংক্রিট ডিফাইন করা আছে। আমরা যদি এটা থেকে আসি অথবা নতুন আমরা এখান থেকে অ্যাড নিউ ম্যাটেরিয়াল করতে পারি, অ্যাড কপি অফ ম্যাটেরিয়াল করতে পারি, মডিফাই অর শো ম্যাটেরিয়ালস করতে পারি। তাহলে এখানে দেখো 4000 পিএসআই একটা ডিফাইন করা আছে। আমরা যদি এটা মডিফাই বা অথবা শো করি, দেখি কি কি প্রপার্টিস এখানে আছে। ম্যাটেরিয়ালস এর নেম এখানে দেয়া আছে 4000 পিএসআই। আমরা এটাকে একটু মডিফাই করে লিখতে পারি যে এফসি প্রাইম ইজ ইকুয়াল টু 4000, ঠিক আছে, সরি, এফসি প্রাইম ইকুয়াল 4000 বা এফ প্রাইম সি লিখি, এফ প্রাইম সি ইজ ইকুয়াল টু 4000 পিএসআই। এখানে ম্যাটেরিয়াল টাইপটা কি রকম হবে? এটা কি কংক্রিট হবে, না অ্যালুমিনিয়াম হবে, না রিবার হবে, ট্যান্ডন হবে, মেসনরি হবে? তো আমরা এখানে কংক্রিটের ম্যাটেরিয়ালস ডিফাইন করতে চাই। এখন দেখো ডিরেকশনাল সিমেট্রি টাইম মানে হলো এটা কি আইসোট্রপিক না অর্থোট্রপিক, এটা একটা বিষয়। যে আমরা যে ম্যাটেরিয়ালসটা ব্যবহার করতে চাই এটা কি সব জায়গায় একই ধরনের প্রপার্টি আছে, না ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন 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 ধরনের প্রপার্টি আছে? বিষয়টা হয়তো বা বুঝতে পারতেছে না। যে মনে করো এই বিমটা, এই বিম আমরা ডিফাইন করতে চাই। তো সাধারণত আমাদের যেটা হয় সব ক্ষেত্রে, যেমন এখানে এই পর্যন্ত আমি যদি বলি যে এই পর্যন্ত এক ধরনের প্রপার্টি, এই পর্যন্ত এক ধরনের প্রপার্টি, এখানে আবার ভিন্ন ধরনের প্রপার্টি, এরকম যদি হয় তখন আমরা সেখানে মানে এই যে অর্থোট্রপিক ইউজ করব। অর্থোট্রপিক ইউজ করলে এখানে অনেকগুলো মেইন মান চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা যেটা করি যে একটা বিম যদি করি যে সব জায়গায় কিন্তু একই ধরনের প্রপার্টিস থাকে, তাহলে এটা আইসোট্রপিক আমরা দিব, ঠিক আছে। ম্যাটেরিয়ালস ডিসপ্লে কালার, যে কালারটা আমরা ম্যাটেরিয়ালস যেটা করতেছি এটার কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখানে অনেক ধরনের কালার আছে, এই কালার থেকে আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারবো স্যার। হ্যাঁ ম্যাটেরিয়ালস কোনটা, ম্যাটেরিয়ালস কালারটা তো আমাদের ইচ্ছা মতো দিতে পারবো। হ্যাঁ ম্যাটেরিয়ালস কালার আমরা ইচ্ছা মতো দিতে পারবো, ঠিক আছে। তারপরে এখানে দেখো মডিফাই অর শো নোটস। এখন এখানে হলো কিছু নোট তুমি লিখে রাখতে পারো যে এই কংক্রিটটা মানে যে কোনো নোট যদি তোমাদের প্রয়োজন হয় এইটা আসলে এইটা এই যে মডিফাই অর শো নোট যেটা আমরা দেখাচ্ছিলাম বা ম্যাটেরিয়ালস নোট, এইটা আমাদের কোনো ডিজাইনে কোনো ইফেক্ট পড়ে না। এখানে যদি কোনো তথ্য আমরা দিয়ে রাখতে চাই বা কোনো ইনফরমেশন দিয়ে রাখতে চাই তাহলে আমরা এখানে ইনফরমেশনটা লিখে সেভ করে রাখতে পারি। এই বিষয়টা এখানে আর কিছু না। আচ্ছা এখানে দেখো ইউনিট ওয়েট, এখানে যেটা আসতেছে ম্যাটেরিয়ালস ইউনিট ওয়েট এন্ড মাস। তাহলে একটা হচ্ছে ইউনিট ওয়েট আর একটা হচ্ছে মাস ডেনসিটি। দেখো এখানে স্পেসিফিক ওয়েট ডেনসিটি আর একটা হচ্ছে স্পেসিফিক মাস ডেনসিটি। এই বিষয়টা কি এখানে দুটোটাই আসতেছে। এখানে হলো ইউনিট ওয়েট দেখাচ্ছে ওয়েট পার ইউনিট ভলিউম, যেটাকে বলা হয় ইউনিট ওয়েট, মানে একক ভলিউমে কি পরিমাণ ওয়েট কাজ করে। তো সাধারণত কংক্রিটের স্যার, হ্যাঁ কংক্রিটের, আমরা উপরে কংক্রিটের ম্যাটেরিয়ালস নিচ্ছি। তো কংক্রিটে সাধারণত 150 এলবি পার ফিট কিউব থাকে ইউনিট ওয়েট, 150 পার এলবি ফিট কিউব। আর যদি স্যার এগুলো কি ডিফল্ট ভাবে বসে যাবে নাকি এগুলো আমাদের দিতে হবে স্যার? এইটা দেখো এই হ্যাঁ আমি যেটা বললাম এখানে আমরা এই যে এই ম্যাটেরিয়ালসটা আগে থেকে ডিফাইন করা ছিল এটাকে আমরা শো করতেছি। কিন্তু যদি অ্যাড ম্যাটেরিয়ালস করি তাহলে দেখো এখান থেকে আমাদের অনেকগুলো কোড দিতে হবে। যেমন এটা এই যে আমি যদি এটা বলি যে ইউজার দেই, রিজন, ম্যাটেরিয়ালস টাইপ, কংক্রিট দেই, তারপরে ওকে দেই, দেখো এখন কিন্তু এই যে 149.15 ডিফল্ট দেয়া আছে। আমাদের কিন্তু এখন কি করতে হবে 150 করতে হবে, কারণ হলো আমরা ম্যাটেরিয়ালস এর কংক্রিটের যে ইউনিট ওয়েট ধরি 150 এলবি পার ফিট কিউব। বুঝতে পারলা? যেহেতু আমরা এইটা নিয়ে কাজ করতেছি, হ্যাঁ বিএনবিসি কোডটা দেওয়া থাকতো তাহলে এত কষ্ট করা লাগবে না। হ্যাঁ ওইটাই তো, বিএনপিসি কোড দেয়া থাকলে আর এটা আমাদের এত ঝামেলা হইতো না। তখন আমরা শুধুমাত্র ওইটা কোডটা ডিফাইন করে দিলেই সবকিছু চলে আসতো। তো এটা কোড ডিফাইন করা নাই, যার কারণে আমাদের এই সমস্যা। আমাদের বাংলাদেশের সাথে সিমিল, হ্যাঁ আমাদের কোডে বাংলাদেশ কোডের কোনো কোড আছে স্যার মানে কোন দেশে? হ্যাঁ কোড আছে, তবে একেবারে সিমিলার না। তবে এই যে বিএনপিসি কোড অনুযায়ী আমাদের এগুলা ক্যালকুলেশন করে বসাইতে হয়। আসলে এখন বাংলাদেশে যেটা করা হয় সাধারণত সবগুলা কাজ এক্সেলে করা হয়, মানে এই যে যত ম্যাটেরিয়ালস প্রপার্টিস এগুলো আছে এগুলো সব কাজগুলো এক্সেলে করা হয়। তারপরে যে মনে করো আমি তোমাকে একটা এক্সেল শীট দেখাচ্ছি,
ওয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং আচ্ছা এখানে দেখো আমরা এই যে কংক্রিট ম্যাটেরিয়াল সেল ইটেপস এর যে ইনপুট গুলো দেয়া লাগবে এই ইনপুট গুলো কিভাবে দিতে হবে এই বিষয়টা দেখো এখানে 4000 পিএসআই এখানে আমি যদি এই যে এখানে 4500 পিএসআই যদি করি দেখো এখানে সবগুলা এই যে মলিকুলার সফট ইলাস্টিসিটি কত হবে এটা পিএসআই এককে কত হবে তারপরে নিউটন পার মিলিমিটার এককে কত হবে পয়সন রেশিও কত হবে শেয়ার মডুলাস কত হবে সবগুলা প্রপার্টিজ এখানে চলে আসছে তো এই আকারে মানে যখন ডিজাইন করা হয় তখন এরকম এক্সেল শীটগুলো তৈরি করা থাকে বলতে তৈরি করে নিতে হয় মানে আমাদের নিজেদের মতো করে আমরা তৈরি করে নিব তারপরে যে দেখো এখানে আমরা যে কোনো কংক্রিটের জন্য চেঞ্জ করব সবগুলা মান এখান থেকে চলে আসছে এখান থেকে মানগুলো নিয়ে আমরা ইটেপসে বসায় দেব তো এই ইয়াগুলা সাধারণত যে বিএনবিসি কোড অনুযায়ী বিএনবিসি কোড এবং এসিআই কোড অনুযায়ী এই কাজগুলো করা বা এসিআই কোড অনুযায়ী এই বিষয়গুলো সবগুলা নেয়া ঠিক আছে এই যে মনে করো যে এই যে কংক্রিটের কি বলে ইউনিট ওয়েট কত হবে এখানে যদি কংক্রিটে স্টোনের এগ্রিগেট ব্যবহার করো তাহলে 22.8 কিলোমিটার পার মিটার কিউব তারপর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো আছে আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে আমরা তোমরা যখন ডিজাইন করবা তখন এরকম এক্সেল শীট তৈরি করে নিতে হবে এক্সেল শীট তৈরি করে সেখানে ইনপুট দিবা যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলো অনুযায়ী আমরা বসাবো আচ্ছা তো আমি এখন এই তৈরি করে কিভাবে স্যার এগুলা সম্পর্কে কোনো ধারণা নেই মানে এক্সেল শীট মানে এক্সেল এর যে কাজগুলো দেখালেন স্যার এগুলা মানে কিভাবে তৈরি করে এক্সেল এর কাজগুলো সম্পর্কে জানো না না স্যার এক্সেল এর কাজ কিন্তু শিখতে হবে এক্সেল মানে এটা এমন একটা সফটওয়্যার এটার কাজ তুমি যদি জানো মানে মোটামুটি তোমার সকল ক্যালকুলেশনই করতে আসলে এক্সেল ছাড়া বাংলাদেশের এই ডিজাইন বলো যা বলো সব কাজগুলো মোটামুটি এই এক্সেল থেকে শুরুগুলো ভ্যালুগুলো নিয়ে এক্সেলে কাজ করা হয় এক্সেলে ডিজাইন করা হয় এক্সেলের কাজটা খুব ইম্পর্টেন্ট এবং এটা ওয়ার্ড বা মানে অন্যান্য সফটওয়্যারের তুলনায় খুব বেশি কাজে দেয় আমাদের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এটা অবশ্যই শিখতে হবে স্যার আচ্ছা এই এক্সেল এ যেটা আমি জানি যে মানে আমাদের সূত্রগুলো মানে রুলস গুলো অ্যাপ্লাই করা লাগে এগুলো কি আলাদা আলাদা রুলস আছে স্যার হ্যাঁ আমাদের ইয়ার জন্য এই যে মনে করো আচ্ছা আমি এটা দেখাচ্ছি দেখি আচ্ছা দেখো এখানে ইউনিট ওয়েট দেয়া আছে কত 150 বুঝি নাই স্যার এক্সেলটা নিয়ে একদিন আলোচনা করে নিই আচ্ছা সুবিধা হবে একদিন ঠিক আছে ওটা যখন যেটা প্রয়োজন হবে ওটা আলোচনা করব আচ্ছা আচ্ছা তাহলে এখানে আমরা ইউনিট ওয়েট দিতে পারি আরেকটা মাসের আকারে দিতে পারি দেখো এটা কিন্তু এখন চেঞ্জ করা যাচ্ছে না নিচেরটা কিন্তু এখন চেঞ্জ করা যাচ্ছে না মানে এইটা তো আমরা স্বাভাবিক তো ইউনিট ওয়েট আকারে দেই ওয়েট পার ইউনিট ভলিউম আকারেই দেই 150 এখানে দেই যদি আমাদের এই আকারে দিতে হয় যে মাস দিতে হয় তাহলে এখানে আমরা এই যে যদি এইটা চাপি দেখো এখন যদি উপরে 150 চেঞ্জ করা যাবে না এখন যাচ্ছে হলো নিচেটা চেঞ্জ করা যাচ্ছে তো আমরা এখানে স্পেসিফিক ইউনিট ওয়েট আকারে দিব এখানে কংক্রিটের সাধারণত 150 হয়ে থাকে এখানে যদি ব্রিক স্ট্রাকচার হয় তখন 120 হয় বা যদি তোমার যদি মাটির কোনো প্রপার্টি দিতে চাও তাহলে 110 হবে বা 100 হবে তো এই অনুযায়ী চেঞ্জ করবো এখানে আছে মডুলাস অফ ইলাস্টিসিটি আমি যেটা দেখায় মানে কি বলে এক্সেলে যেটা দেখানোর চেষ্টা করছি মডুলাস অফ ইলাস্টিসিটি তো মডুলাস অফ ইলাস্টিসিটি ই এর মানটা ই এর ইকুয়েশন জানা আছে কি আমাদের বা ইসি হলো 57000 ইসি এর ইকুয়েশন হলো 57000 সুপার এফসি প্রাইম রুট ওভার এফসি প্রাইম ঠিক আছে তো
এখন এক্সি প্রাইমের মান তো আমাদের জানাই আছে, এক্সি প্রাইম হলো 4000 PSI 4000 পিএসআই। তাহলে এইটা অনুযায়ী এইটার মানটা আমাদের কত হয় এটা আমাদের বসাইতে হবে। এইটা বসানোর জন্য এখানে আমরা একটা কাজ করতে পারি যে এই আমরা ক্যালকুলেশন করে নিয়ে আসতে পারি। আমি যদি তোমাকে আবার এক্সেলে নিয়ে যাই, দেখো এখানে 4000 এর জন্য আছে, 4000 এর জন্য নাই খুব সম্ভবত। আমি 4000 লিখি, আচ্ছা 4000 লিখলাম। তো 4000 এর জন্য এই যে মডুলাস অফ ইলাস্টিসিটি দেখো এখানে ক্যালকুলেশন করা আছে। মডুলাস অফ ইলাস্টিসিটি এত হবে, এত পিএসআই। আমরা এইটা এখান থেকে নিয়ে এইটা কপি করে নিয়ে ওইখানে বসাইতে পারি। এখানে কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট করে দিতে পারি, কন্ট্রোল ভি করে দিতে পারি। তাহলে এইটা হচ্ছে আমাদের 4000 এর রেসপেক্টে মডুলাস অফ ইলাস্টিসিটি। অথবা আমরা এখানে ক্যালকুলেশন করতে পারি। ক্যালকুলেশনের বিষয়টা হলো যে আমরা এখানে যদি ইকুয়েশনটা লিখে দেই, 57000 কি ছিল, 57000 গুণন রুট ওভার এক্স প্রাইম মানে এস কিউ আর টি অফ মানে স্কয়ার রুট অফ 4000, তাই না? 4000 লিখে মানে এই পাশে ব্র্যাকেট ক্লোজ করে আমরা যদি ইন্টার চাপি, দাঁড়াও ভুল হইলো কি, ও স্কয়ার টি আমরা স্কয়ার দিয়ে দিছি, সরি 57000 মানে এটা হচ্ছে বর্গ হয়ে গেছে। 57000 গুণন আমি যদি বলি যে 4000 টু দি পাওয়ার 0.5 রুট ওভার এক্স প্রাইম। তাহলে এটা করলে দেখো অ্যাকচুয়াল ভ্যালুটা একেবারে অ্যাকচুয়াল ভ্যালুটা এখানে ক্যালকুলেশন করে নিয়ে গেল। তার মানে আমরা কিভাবে করব আবার বলতেছি যে এখানে এসে আমরা ইকুয়েশনটা সরাসরি বসাই দেব। 57000 গুণন রুট ওভার এক্স প্রাইম, তার মানে রুট ওভার মানে হলো টু দি পাওয়ার 0.5, তাহলে 0.5 এটা বসাই। এখানে যদি আমরা ইন্টার চাপি তাহলে এটা নিয়ে নেবে। আবার এখানে রেখে যদি আমরা তাহলে আমাদের এক্সেল শিট করা থাকলে তো বেটার স্যার, এখানে জাস্ট মান বসাইয়া হ্যাঁ তাহলে অবশ্যই নিয়ে এক্সেল আসবো। শিট করার কিন্তু বেটার হবে। সেটাই বললাম, এই জন্য হলো যে আমাদের এক্সেল শিট গুলো করে নেওয়া। পয়সন স্যার রেশিও, এক্সেল শিটটা কষ্ট করে করে রাখলে তো আমাদের হয়ে যায়। হ্যাঁ স্যার শিট একটা করলে তো হয়ে যাবে, ওটা আমি মানে ডাটা চেঞ্জ করুম খালি, তাহলে তো আমার চেঞ্জ হয়ে যাবে বাকিগুলো। হ্যাঁ ওইটাই তো, একবার একবার যখন তুমি করে রাখবা, এটা হলো ডাটা চেঞ্জ করবে তখন ওটা হয়ে যাবে। আচ্ছা এখানে দেখো পয়সন রেশিও 0.2 দেয়া আছে, কংক্রিটের পয়সন রেশিও 0.2 হয়। এটা হয়তোবা জেনে থাকবা। আমি ইয়াদের আচ্ছা ডিজাইন অফ কংক্রিট স্ট্রাকচার 1 এ এই বিষয়গুলো সবগুলো ছিল যে পয়সন রেশিও কত, থার্মাল এক্সপানশন কত, 0.00, এটা যে আছে বাই ডিফল্ট থাকে। শেয়ার মডুলাস হলো এটার সাথে সম্পর্কিত, পয়সন রেশিও এবং মডুলাস অফ ইলাস্টিসিটির সাথে সম্পর্কিত। এটা অটোমেটিক ক্যালকুলেশন করে নেবে, এটা নিয়ে আমাদের টেনশন নেই। তাহলে আমরা এই বিষয়গুলো দেখলাম, একটা হচ্ছে যে ম্যাটেরিয়াল ওয়েট এবং এন্ড মাস, আর মেকানিক্যাল প্রপার্টি ডাটা। এখানে মডুলাস অফ ইলাস্টিসিটির মানটা আমাদের ক্যালকুলেশন করে বসাইতে হবে, ঠিক আছে? জি স্যার। আরেকটা যেটা কাজ করতে হবে এখানে মডিফাই অর শো ম্যাটেরিয়াল প্রপার্টি ডিজাইন ডাটা। তো এখানে অনেক সময় যে এখানে 4000 এলপিএসআই না থাকতে পারে, তো এখানে যেটা থাকবে এইটা অনুযায়ী কাজ হবে। এখানে যেটা থাকবে এটা অনুযায়ী কাজ হবে। এখানে যদি তুমি 3000 পিএসআই দিয়ে দাও, এই উপরে 4000 পিএসআই আমি লিখে দিলাম, ম্যাটেরিয়াল নেম 4000 পিএসআই লিখে দিলেও এটা কিন্তু এই 3000 পিএসআই অনুযায়ী সে ডিজাইন করবে। তো এই বিষয়টা এখানে হলো আমাদের 4000 থাকতে হবে। এখানে কাজ হলো এটা। এখানে আর কিছু নাই। এখানে দেখো এগুলো হলো ম্যাটেরিয়াল টাইপ, কংক্রিট, আইসোট্রপিক, এটা আমরা সিলেক্ট করে দিয়েছিলাম। গ্রেড এক্সিপ্রেম 4000 পিএসআই। আর হলো যে এটা যদি লাইট ওয়েট কংক্রিট হয় তাহলে এটা দিব, ঠিক আছে? লাইট ওয়েট যদি কংক্রিট হয় মানে কংক্রিটের ওয়েট যদি খুব কম হয়, যে এখানে ধরো 90% ওয়েট, তাহলে এখানে 0.9 দিয়ে দিব। আচ্ছা যাই হোক, এটা আমাদের প্রয়োজন হবে না, আমাদের স্বাভাবিক নরমাল ওয়েট কংক্রিট। তাহলে এই বিষয়টা গেল। এখানে আছে নন লিনিয়ার ম্যাটেরিয়াল প্রপার্টি ডাটা, এটা আমাদের প্রয়োজন হবে না, আমাদের এটা প্রয়োজন নাই। এটা হচ্ছে যদি ম্যাটেরিয়ালসটা আমরা লিনিয়ার না রেখে আমরা যদি নন লিনিয়ার করি, তখন হলো এই ম্যাটেরিয়ালস গুলো আমরা স্বাভাবিকত যে ডিজাইন করি এটা লিনিয়ার ম্যাটেরিয়াল হিসেবে ডিজাইন করি। আর এটা আছে ম্যাটেরিয়াল আমাদের ডাম্পিং প্রপার্টি। অনেক কিছু নিয়ে করা হয় স্যার, এখানে কি সব লিনিয়ার নিয়েই করা হয় স্যার? হ্যাঁ সবগুলা লিনিয়ার নিয়ে করা হয়, ঠিক আছে?
এখানে দেখো টাইম ডিপেন্ডেন্ট এগুলো আমাদের কোনো চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। তো আমরা এখন তারপরে যেটা যাব, আমরা এখানে ওকে করব। ওকে করলে এই ম্যাটেরিয়ালসটা আমাদের জন্য সিলেক্ট হয়ে গেল। এরকম আমরা কংক্রিটের বিমের জন্য এক ধরনের ম্যাটেরিয়ালস আমরা ডিফাইন করব, তারপরে স্ল্যাবের জন্য এক ধরনের ম্যাটেরিয়ালস ডিফাইন করব। এটা বিভিন্ন ডিজাইন স্পেসিফিকেশন অনুযায়ী আমরা এই সিলেকশন গুলো করব। ঠিক আছে, আজকে আমি কংক্রিটের এই ম্যাটেরিয়ালসটা ডিফাইন পর্যন্ত দেখালাম। আসলে আগামী ক্লাসে স্টিল বা রিবার এগুলো নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে জি স্যার। স্যার আমাদের কি এই যে এই ডাটাগুলো দেওয়ার পরে